সংস্কার কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে সেটা যদি কেউ বলতে পারেন, তাহলে সেটা বলার রাইট রাখেন তারাই যারা সংস্কারের প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি অনুভব করেছেন। তারা কারা? যাদের উপর গুলি চলেছে, তারা বুঝেছেন যে পুলিশের সংস্কার করতেই হবে। যারা প্রতিনিয়ত বাংলাদেশের কলকারখানা, অফিস আদালত, রাস্তাঘাটে নির্যাতিত হন, শ্রমিক, নারী, কৃষক, বিভিন্ন বর্গে তাদেরকে আমরা বর্গায়িত করতে পারি। বিভিন্ন ধরনের ক্ষমতার অপচর্চা এখানে রয়েছে। যারা প্রতিনিয়ত রাষ্ট্র এবং ক্ষমতার এই চাতাকলে পিষ্ট থাকেন, তাহলে সংস্কার কোথায় করতে হবে তাদের চেয়ে বেটার কে বলতে পারে? যার পরনাই খুবই আনন্দিত বোধ করছি, কারণ এইখানে অনেককেই অনেকদিন পরে দেখতে পাচ্ছি যাদের সাথে অভ্যুত্থানের বা আন্দোলনকালীন সময়ের পরে আর তেমন একটা দেখা হয়ে ওঠেনি। গত বছর 2025-এর তুলনায় এই বছরে বরং জুলাই নিয়ে যে আয়োজনগুলো হচ্ছে সেগুলোকে আমরা আরো প্রাণবন্ত দেখতে পাচ্ছি। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার কিছু অবজারভেশন আছে, সেটা বলবো। এনপিএ যারাই এটা আয়োজন করেছেন এবং উপস্থিত যারা শুভানুধ্যায়ী এবং সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি। আজকে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পরে আমরা যখন রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার নিয়ে আলাপ করছি, তখন আমাদের স্মরণ করতে হবে যে এই প্রপঞ্চগুলো, এই টার্মসগুলো, রাষ্ট্র, গণতন্ত্র, সংস্কার, এগুলো জুলাইয়ের ভিতর দিয়ে কিভাবে নির্মিত হয়েছে, কোয়েশ্চেন হয়েছে। একটু আগে লুৎফা ম্যাম বলেছেন ক্ষমতাকে প্রশ্ন করার ব্যাপার। তো এই যে ধারণাগুলো ক্ষমতার সাথে সম্পর্কিত, সেগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে জুলাইয়ে। সেটাকে আমরা যেভাবে দেখতাম সেই ধারণাগুলো ভেঙে পড়েছে, নতুন ধারণা নির্মিত হয়েছে। সেটা নিয়ে আজকে আলাপ করাটা দরকার বলে মনে করি। রাষ্ট্রকে আমরা অন্তত জুলাই আগস্ট মাসের আগে থেকে আমাদের জেনারেশন যারা, আমরা দেখেছি কিছুটা দূরবর্তী জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের হামলার শিকার হয়েছি, ছাত্রলীগের সাথে মারপিট করেছি টুকটাক। কিন্তু রাষ্ট্র, তার আমলাতন্ত্র, তার দমন যন্ত্র, তার গুম খুনের সকল শক্তি নিয়ে পুরো গণমানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল জুলাই আগস্টে। গুম তো অনেক আগে থেকেই চলছিল। জুলাই আগস্টে তার এই রূপটা আমরা উপলব্ধি করেছি। এবং যখন দেখা গেল যে আন্দোলনের ফলে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্র ফাংশন করতে পারছে না, আওয়ামী লীগের নেতৃত্বে যে দমনমূলক কাঠামো দাঁড়িয়েছিল সেটা আর ফাংশন করতে পারছে না। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি আন্দোলন করেছি, সেখানে 15ই জুলাইয়ের পরে রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। 17ই জুলাইয়ে পুলিশ হামলা করলো, 18ই জুলাইয়ে আশেপাশের স্থানীয় জনগণকে সাথে নিয়ে, শ্রমিক এবং মুদি দোকানদার থেকে শুরু করে আশেপাশের মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা আবার ক্যাম্পাস পুনরুদ্ধার করি। তখন থেকে শুরু করে কিন্তু এই 750 একর এলাকায়, সাভার আসলে অনেক এলাকায় রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, 5 আগস্ট পরবর্তী সময়ে 8 আগস্ট পর্যন্ত রাষ্ট্রের কোনো অফিসিয়াল অস্তিত্ব ছিল না বলে আপনারা জানেন। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে মসজিদ, মন্দির, মাজার পাহারা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়েছে। আমরা দেখেছি যে বাজারে, বাসা বাড়িকে সবখানে নিরাপত্তার জন্য সকলে নেমে এসেছিলেন। এই কাজগুলো কিন্তু রাষ্ট্রের করার কথা, ইনস্টিটিউশনালি, কিন্তু এগুলো দেশের সাধারণ মানুষ করেছে। তার পরবর্তীতে কি হলো? 8 আগস্ট আমরা রাষ্ট্রকে আবার ডেকে আনলাম। সেই রাষ্ট্রটা কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 আগস্টের পরবর্তী সময় আমরা যা করেছি সেটা রাষ্ট্রের বাইরে কিছু না। আমরা নতুন একটা রাষ্ট্র নির্মাণের প্র্যাকটিক্যাল জায়গাতে ছিলাম, আমরা নির্মাণ করছিলাম। যে পুলিশকে আপনারা নিরাপত্তার জন্য তৈরি করেন একটা স্টেট ইনস্টিটিউশন, সেই নিরাপত্তা যদি আরো ভালোভাবে আপনার নিশ্চিত করতে পারে অন্য কোনো প্রতিষ্ঠান, তাহলে তো সেটাই বেটার রাষ্ট্র। 8 আগস্টে কি হলো? আমরা পুরনো রাষ্ট্রকে ডেকে আনলাম, যে রাষ্ট্রকে আমরা পরাজিত করেছিলাম, এবং আমরা চুপ্পুর কাছে শপথ নিলাম। এবং তারপর কি হলো? তারপর আমরা দেখলাম যে একে একে নারীদেরকে, মাজারপন্থীদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আস্তে আস্তে এই গণতন্ত্রের যে এই গণ থেকে বাদ দেওয়া হলো। এরা ছাড়া এই গণ একটা ধারণা হাজির হতে শুরু করলো। গণতন্ত্রের যে ধারণাটা আমাদের জুলাই আগস্ট পর্যন্ত ছিল, সেটা হচ্ছে আমরা সকলে হাসিনার বিরুদ্ধে, আমরা সকলে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং আমাদের ইচ্ছাই গণতন্ত্র। এবং ওই মুহূর্তে এটা অবশ্যই সত্য ছিল।
কিন্তু 5 আগস্টে করে আমরা আমরা দেখতে পেলাম যে গণ আসলে এভাবে হাজির থাকে না। সংখ্যাগরিষ্ঠতাই গণতন্ত্র নয়, গণ নয়, এবং তাদের তন্ত্রই সংখ্যাগরিষ্ঠতার তন্ত্রই গণতন্ত্র নয়। দেশে গণ হাজির থাকে অসংখ্য শ্রেণী পেশা পরিচয়ের মধ্য দিয়ে, এবং সকলের মধ্যে যে কমন আন্ডারস্ট্যান্ডিং, শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, ওইটাই গণতন্ত্র, যেখানে সকলে রিপ্রেজেন্টেড। তাহলে এই গণতন্ত্রের ধারণাটা আমরা আবার পেয়েছি জুলাই আগস্ট পরবর্তী আমাদের নতুন রাষ্ট্র গঠনের যে ফেইলিয়র, সেখানে গণমানুষের সকল পর্যায়কে এঙ্গেজ করতে পারার ব্যর্থতা, সেখান থেকে তার আগ পর্যন্ত আমার কাছে গণতন্ত্র বলতে আসলে কি বোঝায় এতটা ক্লিয়ার হতে পারে না। থিওরিটিক্যালি আমরা জানতাম, হ্যাঁ শ্রমিকের রিপ্রেজেন্টেশন লাগে, কৃষকের রিপ্রেজেন্টেশন লাগে, পার্লামেন্ট শুয়োরের পর, এগুলো তো অনেক পুরনো স্লোগান। বাট অ্যাকচুয়ালি গণতন্ত্র বলতে কি বোঝায় ইনস্টিটিউশন হিসেবে পার্লামেন্ট বা এগুলোর বাইরে গিয়ে, ওইটা আমরা তখন বুঝতে পেরেছি। সংস্কার আইডিয়াটা কখন আসলো? সংস্কার আইডিয়া নিয়ে অনেক আগে থেকেই কাজ করা হয়েছে। এখানে হাসনাত কামিম ভাই উপস্থিত আছেন। দীর্ঘ বুদ্ধিবৃত্তিক এবং মাঠের লড়াই এই ধারণাটি সামনে রেখে করা হয়েছে। 5 আগস্টের পরে আমরা পুরনো রাষ্ট্রের সংস্কার করব, যে রাষ্ট্র আমাদের উপর গুলি চালিয়েছে আমরা সেটাকে সংস্কার করে জনগণের রাষ্ট্র বানাবে। ভেরি গুড। সেজন্য আমরা কি করলাম? আমরা দেখলাম যে সংস্কার কমিশন করা হলো। সংবিধান সংস্কার কমিশনে একটা মিটিং আমার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে এই ব্যাপারটি আসলে এসি রুমে বসে কিছু ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারেন না। সংস্কার কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে সেটা যদি কেউ বলতে পারেন, তাহলে সেটা বলার রাইট রাখেন তারাই যারা সংস্কারের প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি অনুভব করেছেন। তারা কারা? যাদের উপর গুলি চলেছে, তারা বুঝেছেন যে পুলিশের সংস্কার করতেই হবে। যারা প্রতিনিয়ত বাংলাদেশের কলকারখানা, অফিস আদালত, রাস্তাঘাটে নির্যাতিত হন, শ্রমিক, নারী, কৃষক, বিভিন্ন বর্গে তাদেরকে আমরা বর্গায়িত করতে পারি। বিভিন্ন ধরনের ক্ষমতার অপচর্চা এখানে রয়েছে। যারা প্রতিনিয়ত রাষ্ট্র এবং ক্ষমতার এই চাতাকলে পিষ্ট থাকেন, তাহলে সংস্কার কোথায় করতে হবে তাদের চেয়ে বেটার কে বলতে পারে? সংস্কার কমিশন খুব ভালো কিছু রিপোর্ট দিয়েছে, এটা লুৎফা ম্যামও বলে দিয়েছেন। এই রিপোর্টগুলো নিয়ে তেমন কোনো কাজ হয়নি। অর্থাৎ ন্যূনতম যে জায়গাটি সংস্কারের ধারণাটি আমরা পেয়েছি, যেটা নিয়ে কাজ হয়েছে, সেটা নিয়েও আমরা ফার্দার আর কিছু দেখছি না। এবং গণভোট, 70% মানুষের সম্মতি, সেখান থেকে আসা লেজিটিমেসি, সবকিছুকেই কিছু নিষ্প্রাণ কাগজে লেখা অক্ষর দিয়ে বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে এটা কেমন গণতন্ত্র আর কেমন রাষ্ট্র, যেটা জনগণের সজীব জীবন থেকে, জীবন যেটা এখন যাপন করছে মানুষ, সেখান থেকে বের হয়ে এসে শুকনা কিছু লেখাপত্র থেকে, কাগজপত্র থেকে বের করে নিয়ে আসে। এটা কি ধরনের গণতন্ত্র, কি ধরনের রাষ্ট্র, এবং কিভাবে এই ধরনের সংস্কার হতে পারে, সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। জুলাই আগস্টে আমরা যারা লড়াই করেছি, আমাদের কাছে খুব ক্লিয়ার যে পুরো ব্যাপারটা একটা ধতাবাজি। তাহলে আজকে আমাদের যে লড়াইটা দাঁড়ায়, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের যে লড়াই আমাদের আসলে চালিয়ে যেতে হবে, সেটা সংস্কারের এই ধারণার বিরুদ্ধে। যতটুকু কাজ হয়েছে সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন দেখতে চাই, কিন্তু সংস্কারের সত্যিকার ধারণাকে সামনে নিয়ে এসে, গণতন্ত্রের সত্যিকারের ধারণাকে সামনে নিয়ে এসে, এবং রাষ্ট্রের, জনগণের রাষ্ট্র কেমন হয়, রাষ্ট্র কোনো অ্যাবস্ট্রাক্ট এবং কোনো অমর, কোনো একক বিষয় নয়, জনগণের রাষ্ট্র সেটা কেমন হয় এবং কেমন আমরা দেখতে চাই, এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এবং এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পরবর্তী সংগ্রাম, পরবর্তী ঐক্য গড়ে তুলতে হবে। সামনের দিনে সেই লড়াইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদেরকে অনুপ্রেরণার উৎসস্থল হিসেবে রেখে, আমাদের হৃদয়ে রেখে আমরা এগিয়ে যাব, এবং আমরা সকল ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা। মানুষের ভিতরে কি চায়,
তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।